নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্য মূল্যস্ফীতি সত্ত্বেও কৃষি খাতের শ্রমিকদের মজুরি কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে 2025-26 অর্থবছরে নারী পুরুষ উভয় শ্রমিকের মজুরি কমেছে। চলতি বছর ফেব্রুয়ারিতে মজুরি হার কমেছে 8.06%। আমরা সেই চিত্রটি একটু দেখতে চাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাদের কৃষি শ্রমিকের মজুরি পুরুষের ক্ষেত্রে আমরা দেখছি এখানে সময়কাল এবং টাকার পরিমাণ দুটোই দেয়া রয়েছে। আমরা একটু পর্যালোচনা করে দেখব বিষয়টি। জুলাই 2025 সালে 621 টাকা দৈনিক মজুরির পরিমাণ ছিল পুরুষদের ক্ষেত্রে এবং সেটি আগস্ট 2025-এ গিয়ে আমরা দেখছি 5 টাকা কমে 616 টাকায় দাঁড়িয়েছে। সেপ্টেম্বর 2025-এ সেটি কিন্তু ক্রমান্বয়ে কমেছে, 608 টাকা দৈনিক মজুরি দাঁড়িয়েছে এবং জানুয়ারি 2026 অর্থাৎ চলতি বছরের প্রথম একেবারে শুরুতেই সেটি আরও কমে 580 টাকা দৈনিক মজুরির পরিমাণ দেখতে পাচ্ছি এবং সবশেষ ফেব্রুয়ারিতে 578 টাকা কৃষি শ্রমিকের যে পুরুষদের যে মজুরি সেটি এসে দাঁড়িয়েছে। এবং আমরা এক্ষেত্রে এবার নারীদের ক্ষেত্রে দেখতে চাই যে কৃষি শ্রমিক যারা নারী রয়েছে, নারীরাও কিন্তু মাঠে কাজ করে থাকে পুরুষদের পাশাপাশি এবং তাদের ক্ষেত্রে আমরা সেই মজুরির পরিমাণটা একটু এক নজরে দেখতে চাই। জুলাই 2025-এ 461 টাকা ছিল তাদের পরিমাণ, দৈনিক মজুরির পরিমাণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই 2025-এ পুরুষদের ক্ষেত্রে কিন্তু নারীদের যে মজুরি সেই মজুরির পরিমাণ কিন্তু বেশ খানিকটা কম এবং এই বৈষম্য কিন্তু আমরা দেখতেই পাই যুগ যুগ ধরে এবং সেটি চলমান রয়েছে এখনও। নারী পুরুষের যে মজুরি সেটি কিন্তু সমান দেখতে পাই না। পরবর্তীতে আগস্ট 2025-এ দেখতে পাচ্ছি যে 460 টাকায় পরিমাণ তাদের দৈনিক মজুরি এবং সেপ্টেম্বর 2025-এ 448 টাকা, অর্থাৎ ক্রমান্বয়ে সেটি কিন্তু কমছে। জানুয়ারি 2026-এ আমরা দেখছি 420 টাকা তাদের দৈনিক মজুরির পরিমাণ এবং ফেব্রুয়ারি 2026-এ 415 টাকায় দাঁড়িয়েছে কৃষি যে নারী শ্রমিক রয়েছে তাদের মজুরির পরিমাণ। আমরা এবার মজুরির যে হার কমছে সেই কমার হারটি আমরা দেখতে চাই। আমরা শিরোনাম দিয়েছি কমছে কৃষি শ্রমিকের মজুরি হার, অর্থাৎ নারী পুরুষ উভয়েরই কিন্তু মজুরি হার কমছে এবং সময়কাল ফেব্রুয়ারি 2026-এ আমরা দেখছি সেই পরিমাণটি 8.06%। জানুয়ারি 2026-এ যেটি ছিল 8.08% এবং ফেব্রুয়ারি 2025 অর্থাৎ গত বছর ছিল 8.34%। অর্থাৎ এক বছরের ব্যবধানে কিন্তু সেটি অনেকখানি কমেছে। এই কৃষি শ্রমিকদের যে মজুরির হার সেটি কিন্তু কমতির দিকে আমরা দেখতে পাচ্ছি। ঈদের আগে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে 2683 টাকা কমিয়ে 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,62,265 টাকা। আমরা প্রতি সপ্তাহে দেখে থাকি যে স্বর্ণের নতুন দর ঠিক করা হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন যে রয়েছে বাজুস, তাদের দাম সমন্বয়ের যে বিষয়টি সেটি আমরা দেখতে পাই। তবে এবার কিন্তু টানা 3 দফায় কমেছে স্বর্ণের দাম। আমরা একটু 22 ক্যারেটের স্বর্ণের দামটি দেখতে চাই। 2,62,265 টাকা নির্ধারণ করা হয়েছে। 21 ক্যারেটের যে স্বর্ণের দাম সেটি 2,50,367 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে 2,14,617 টাকা এবং সনাতন যে স্বর্ণ সেটি 1,74,785 টাকা। অর্থাৎ আমরা স্বর্ণের নতুন দর দেখলাম। এর পর্যায়ে দেখতে চাই স্বর্ণের দাম সমন্বয়ের যে চিত্রটি। প্রতি বছরই অসংখ্যবার স্বর্ণের দাম সমন্বয় করা হয় বাজুস কর্তৃক, সেটি আমরা একটু দেখতে চাই। চলতি বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এখন পর্যন্ত 43 বার। এর মধ্যে 26 বার দাম বেড়েছে এবং 17 দফায় দাম কমেছে। এর আগে 2025 সালে দাম সমন্বয় করা হয়েছিল 93 বার। সেই সময়ে দাম বেড়েছিল 64 বার এবং কমেছিল 29 বার। অর্থাৎ এখন পর্যন্ত এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 43 বার দাম সমন্বয় করা হয়েছে। এখনও বছরের অনেকটা সময় বাকি আছে, বলা মুশকিল আরও কতবার দাম সমন্বয় করবে বাজুস। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের অস্থিরতায় বিপাকে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে এমন সংকটময় পরিস্থিতিতেও প্রবাসী আয়ে বড় কোনো ধাক্কা আসেনি এখনও।
চলতি মাসের প্রথম 11 দিনে দেশে এসেছে 192 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স। আমরা একটু দেখতে চাই যারা প্রবাসী রয়েছেন, বাংলাদেশে যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবেও পরিচিত, তারা প্রবাসী আয় পাঠাচ্ছেন দেশে। আমরা সেই চিত্রটি একটু দেখতে চাই। সংকটেও আলো দেখাচ্ছে, প্রবাসী আয় প্রবৃদ্ধি হয়েছে 23%। অর্থাৎ এই যে চলমান অস্থিরতা চলছে সারা বিশ্বে, তার মধ্যে কিন্তু রেমিটেন্স আমাদেরকে ভালোই যোগান দিচ্ছে প্রবাসীরা। চলতি মাসের প্রথম 11 দিনে রেমিটেন্স এসেছে 192 কোটি মার্কিন ডলার। গেল বছর একই সময় এসেছিল 133 কোটি মার্কিন ডলার, অর্থাৎ বেশ অনেকখানি বেশি আমরা দেখতে পাচ্ছি পরিমাণে এই চলতি মাসে এই সময়টায়। গত বছরের মার্চের তুলনায় আয় বেড়েছে 44%, যেটি বলছিলাম যে 192 কোটি এই সময়ে চলতি মাসে, আর গেল বছরে ঠিক এই পরিমাণটা ছিল 133, অর্থাৎ এখানে কিন্তু 44% বেশি পরিমাণে রেমিটেন্স এসেছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তুলনা করলে। 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রবাসী আয়ের যে পরিমাণ, সেটি ছিল 2,437 কোটি 40 লাখ ডলার। তারও আগের অর্থ বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে একই সময়ে প্রবাসী আয় এসেছিল আমরা দেখতে পাচ্ছি 1,982 কোটি ডলার, অর্থাৎ 2025-26 অর্থ বছরে কিন্তু সেই পরিমাণটি অনেকখানি বেশি। বাংলাদেশ ব্যাংকের যে সার্বিক তথ্যচিত্র প্রবাসীদের যে রেমিটেন্স নিয়ে, সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, এবং সেখানে দেখছি যে প্রবৃদ্ধি কিন্তু 23% বেড়েছে। দর্শক, আমরা এ পর্যায়ে একটু জ্বালানির খবর জানতে চাই। মধ্যপ্রাচ্যের যে সংকটময় পরিস্থিতি, সেখানে জ্বালানি তেল কেনায় সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছিল সরকার। এতে ফিলিং স্টেশনগুলোতে হুমড়ি খেয়ে পড়েছিল গ্রাহকরা এবং দীর্ঘ লাইন দেখা দিয়েছিল। অবশেষে রেশনিং পদ্ধতি বা বিক্রির যে সীমা, সেটি কিন্তু তুলে নিয়েছে সরকার। এখন থেকে চাহিদা মতো তেল নিতে পারবেন সবাই। সেটি একটু দেখব আমরা। জ্বালানি তেলে থাকছে না রেশনিং পদ্ধতি। গেল 6 মার্চ জ্বালানি তেল সরবরাহের সীমা বেঁধে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং চলতি মাসে সরকারের পক্ষ থেকে অর্থাৎ বিপিসির পক্ষ থেকেও বলা হয়েছে যে জ্বালানি তেলবাহী 18টি জাহাজ আসার কথা রয়েছে। 14 মার্চ পর্যন্ত এসেছে 6টি জ্বালানিবাহী জাহাজ, এবং দেশে বর্তমানে 2 লাখ টন ডিজেল মজুদ আছে, অকটেন পেট্রোল মজুদ আছে 16,000 টন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে, এবং দেশীয় উৎস থেকে বলা হচ্ছে প্রতিদিন 600 থেকে 700 টন পেট্রোল অকটেন যুক্ত হচ্ছে। পেট্রোল অকটেনের দৈনিক চাহিদা প্রায় 1200 টন। বিপিসির পক্ষ থেকে এই তথ্যগুলো জানানো হয়েছে, এবং সবশেষ আজকে যে জ্বালানি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, সেটিতে কিন্তু বলা হচ্ছে যে রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হচ্ছে। এখন থেকে গ্রাহকরা তাদের সেই আগের নিয়মেই জ্বালানি তেল নিতে পারবেন। সপ্তাহের শুরুর দিনে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। লেনদেনের সবশেষ অবস্থা জানতে এক নজরে দেখে নেব ডিএসইর ওয়েবসাইট। আমরা দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের শুরুর দিন, রোববার 15 মার্চ 1:38। এখন 2:30 পর্যন্ত লেনদেন চলবে। শুরুতে একটু প্রধান সূচকের পরিমাণ আমরা দেখতে চাই ডিএসই এক্স ইন্ডেক্সে, যেটি সূচকের পরিমাণ দেখতে পাচ্ছি 5,319 পয়েন্ট, এবং সেটি গত সপ্তাহের অর্থাৎ গত বৃহস্পতিবার যে সবশেষ লেনদেন, তার থেকে কিন্তু নিম্নমুখী। সরিয়া ভিত্তিক যে লেনদেন ডিএসই এস ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি 1,071 পয়েন্ট সূচক, এবং ডিএস30 ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি 2,042 পয়েন্ট সূচকের পরিমাণ, এবং 3টি সূচকের পরিমাণ কিন্তু আমরা নিম্নমুখী দেখতে পাচ্ছি। অর্থাৎ গেল সপ্তাহে কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, তারও আগের সপ্তাহে কিন্তু এই যে বৈশ্বিক যে অস্থিরতা চলছে যুদ্ধের, তার জন্যই কিন্তু শেয়ার বাজারে একটা বড় নেতিবাচক প্রভাব পড়েছে। সেই নেতিবাচক প্রভাব কিন্তু এখনও কাটেনি। আমরা দেখতে পাচ্ছি আজকেও নিম্নমুখী রয়েছে লেনদেন। এখন পর্যন্ত 112টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 242টি কোম্পানির শেয়ারের দর কমেছে, এবং 36টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত আছে। এখন পর্যন্ত 495 কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি গত দিনের তুলনায় অর্থাৎ গত সপ্তাহের শেষ দিন যে কার্যদিবস ছিল শেয়ার বাজারে, তার তুলনায় কিন্তু অনেকখানি কম। আমরা সবশেষ বৃহস্পতিবার দেখছি 591 কোটি টাকা লেনদেন হয়েছিল, এবং সেখানে যে প্রধান পুঁজিবাজার প্রধান সূচক যে ডিএসই এক্স ইন্ডেক্স, সেখানে 5,368 পয়েন্ট ছিল, যেটি আজকে 5,319 পয়েন্ট, অর্থাৎ নিম্নমুখী লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারের লেনদেন চলছে এখন পর্যন্ত। এদিকে চলতি সপ্তাহে বেশ কয়েকটি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তালিকা দেখে নেব এক নজরে। আমরা দেখতে পাই যে প্রতি সপ্তাহেই কোম্পানির যে
আহ, আহ, বিভিন্ন পর্ষদ সভা থাকে বিভিন্ন কোম্পানির, সেই আজকে দুটি কোম্পানি দেখছি। অগ্রণী ইন্স্যুরেন্স 15 মার্চ বিকাল 5টায় তাদের বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হবে, এবং আইডিএলসি ফাইন্যান্স 16 মার্চ দুপুর 2টায় তাদের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে, এবং এই পর্ষদ সভায় তাদের যে বাৎসরিক হিসেব নিকেশ কিংবা বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি বেড়েছে, তবে অনিয়মিত পণ্য আমদানির কারণে কমেছে রাজস্ব আয়। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, শুনতে পাচ্ছেন? আপনি যে বন্দরে আছেন, স্থলবন্দরের কথা বলছিলাম আমরা, সেখানে আমদানি রপ্তানির কি অবস্থা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল কয়েক মাস ধরে কিন্তু ভারতের রপ্তানি পরিমাণ বেড়েছে, পণ্য রপ্তানি পরিমাণ। মূলত এই যে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে যে ভারতের সঙ্গে যে কূটনৈতিক টানাপোড়েন ছিল, তার কারণে কিন্তু বন্দর দিয়ে রপ্তানি কিছুটা ভাটা পড়েছিল। তবে এই গেল ফেব্রুয়ারি থেকে যেহেতু নতুন নির্বাচিত সরকার এখন আছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু একটি সুবাতাস কিন্তু বইছে এই রপ্তানি বাণিজ্যে। গেল ফেব্রুয়ারি মাসে কিন্তু রপ্তানি হয়েছে প্রায় 55 কোটি টাকার পণ্য, যেটি আসলে বিগত সময়ের তুলনায় অনেকাংশে বেশি বলে আমাদেরকে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে শুল্ক কর্তৃপক্ষ, তারা কিন্তু আমাদেরকে বলছেন। এবং আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, তারা বলছেন যে এই মুহূর্তে ভারতে হিমায়িত মাছ, পাথর, সিমেন্ট সহ বেশ কিছু পণ্য আছে যেগুলোর চাহিদা বেশি, এবং এসব পণ্য কিন্তু তারা এখন বেশি রপ্তানি করছেন। তবে তারা যেটি বলছেন যে গেল বছরের মে মাসে, অর্থাৎ যে এই দেশের স্থলবন্দর গুলো দিয়ে যে 6 ধরনের পণ্য ভারত আসলে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই পণ্যগুলো কিন্তু তার বেশিরভাগ আসলে এই আক্রয় স্থল বন্দর দিয়ে কিন্তু নিয়মিত রপ্তানি হচ্ছে। এগুলো যেন আবার পুনরায় রপ্তানি করতে পারে, সে বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে এই বন্দর দিয়ে যদি আবার বন্ধ হয়ে যাওয়া প্লাস্টিক, পিভিসি সামগ্রী, কাঠের ফার্নিচার এবং প্রক্রিয়াজাত খাবার যদি আবার এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি করা যায়, সেক্ষেত্রে কিন্তু রপ্তানি আয়টি আরো প্রায় অর্ধেকের মতো বেড়ে যাবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এবং আমরা এখানকার আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা এখন যেহেতু হাতে গোনা কয়েকটি পণ্য তারা ভারতে রপ্তানি করছেন, তারা চেষ্টা করছেন যে আরো নতুন নতুন পণ্য যেন ভারতে রপ্তানি করে এই বন্দরের বা দেশের জন্য রপ্তানি আয়টি যেন বৃদ্ধি করে যায়, সেটি নিয়ে তারা কিন্তু কাজ করছেন। তবে তারা একটি কথা বলছেন যে বন্দর দিয়ে যেহেতু আসলে সব ধরনের পণ্য আমদানি অনুমতি নেই, যার ফলে এখান দিয়ে তারা অনিয়মিত আমদানি করছেন পণ্য, এবং এতে করে কিন্তু এই যে বন্দরে যে রাজস্ব আয়, সেটিতে কিন্তু একটি ভাটা পড়ে আছে। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান করি সাজিদ, এই চলতি 25-26 অর্থ বছর গেল ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে মাত্র 2 কোটি টাকার পণ্য, যা দিয়ে সরকার এখান থেকে রাজস্ব পেয়েছে 71 লক্ষ টাকার কিছু বেশি। এটি আসলে অনেকাংশই কম বলে এখানকার কাস্টমস কর্তৃপক্ষ বলছেন। তবে তারা বলছেন যে ব্যবসায়ীর জন্য সব ধরনের পণ্য আমদানি করতে পারে, সেটি নিয়ে তারা জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে তারা আলোচনা করছেন। এটি নিয়ে হয়তো খুব সহজে একটি সিদ্ধান্ত আসবে, এবং এটি যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই বন্দর দিয়ে রপ্তানি পরিমাণ আরো অনেকাংশই কিন্তু বেড়ে যাবে। এছাড়া যে 6টি পণ্য আসলে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, সেগুলো যদি আবার পুনরায় রপ্তানি শুরু করে যায়, সেক্ষেত্রে রপ্তানি অনেকাংশই বাড়বে। সাজিদ, আমার কাছে এই ছিল আক্রয়স্থল বন্দর থেকে এখানকার আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এদিকে ঈদের টানা 10 দিনের ছুটিতে যাচ্ছে হিলি স্থলবন্দর। এ সময় বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম, তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রী পারাপার। এ নিয়ে বিস্তারিত জানতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, 10 দিনের একটি লম্বা ছুটিতে পড়তে যাচ্ছে হিলি স্থলবন্দর, সেখানে কার্যক্রম বন্ধ থাকবে, তবে কিছু কার্যক্রম চলমান থাকবে বলছিলাম। এটি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাজিদ, আগামী 18ই মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত টানা 10 দিন হিলি স্থল বন্দরে ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে বন্দর অভ্যন্তরে যে আমদানিকৃত পণ্য রয়েছে, সেটি খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে কিন্তু আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া হিলি ইমিগ্রেশন যে চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রী রয়েছেন, তারা যাতায়াত করতে পারবেন। এই 10 দিনের ছুটির মধ্যেও তারা কিন্তু যাতায়াত করতে পারবেন বলে হিলি ইমিগ্রেশনের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে এই যে টানা 10 দিনের যে লম্বা ছুটিতে যাচ্ছে বন্দর, সেই ছুটিকে কেন্দ্র করে বন্দর অভ্যন্তরে যে আমদানি রপ্তানির গতি, সেটি কিন্তু বেশ বেড়েছে, এবং বন্দরের যে অভ্যন্তরে কর্মপ্রাণচাঞ্চলতা, সেটিও কিন্তু ফিরেছে। আমরা দেখছি যে প্রতিদিন প্রায় 100 থেকে 150 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে, এবং এই আমদানি কিন্তু পণ্য খালাসে বন্দর অভ্যন্তরে যারা শ্রমিক রয়েছেন, তারা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে ঈদের আগে তাদের জন্য এটি আশীর্বাদ, কারণ কাজের পরিমাণ বাড়ছে এবং তাদের
তাদের আয়ের পরিমাণটাও বাড়ছে। এছাড়া আমরা রপ্তানির যে চিত্র দেখছি, যে রপ্তানি প্রতিদিনই এখান দিয়ে প্রায় 30 থেকে 35 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হচ্ছে। এই রপ্তানির যে গতি সেটিও আগে কম ছিল, সেটি বেড়েছে। এই রপ্তানির ক্ষেত্রে যারা রপ্তানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারাও বেশ খুশি আসলে ঈদের আগে এই চাপ বাড়বার কারণে। সব মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় যে আসলে ঈদের ছুটি পড়তে যাওয়ার আগেই বন্দরে যে কর্মপ্রাণ চঞ্চলতা এবং ঈদ আমদানির গতি সেটি বেশ ফিরেছে। সাজিদ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। দর্শক, এই ছিল বউনের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।